আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদের সাথে আছি আমি ইসমতরা জাহান। প্রথমেই লতিফ টেবিল সংবাদ শিরোনাম। ওয়ানডে সিরিজ হারলেও বাংলাদেশ অনূর্ধ্ব-19-এর বিপক্ষে একমাত্র টেস্টে জিতেছে আফগানিস্তান। 3 উইকেটের জয় তুলে নিয়েছেন আফগান যুবারা। সিলেটে দীর্ঘ 15 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পরীক্ষামূলক চালু হলো জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক। 20 টাকার প্রবেশ ফি দিয়ে চড়া যাবে সব ধরনের রাইড। এগিয়ে চলছে 5G এর প্রস্তুতি, ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। 4 মাস পর করোনা শনাক্তের সংখ্যা নামল হাজারেরও নিচে, 24 ঘন্টায় 25 জনের প্রাণহানি। সিলেটে করোনায় আরেকজনের মৃত্যু, 27 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 37। বাহরাইনে বাংলাদেশ সোসাইটি ও ফিলিপাইন ফুটবল ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ, 5-0 গোলে বাংলাদেশ সোসাইটি টিমের জয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও একমাত্র টেস্ট ম্যাচটি নিজেদের করে নিতে পারল না বাংলাদেশের যুবারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টান উত্তেজনাপূর্ণ ম্যাচে 3 উইকেটের জয় পেয়েছে আফগান যুবারা। এর মাধ্যমে আফগানিস্তান যুবাদের বাংলাদেশ সফরের সমাপ্তি ঘটল। চতুর্থ এবং শেষ দিনের খেলায় ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওই দিন মাত্র 58 রান তুলতেই 6 উইকেটে হারিয়ে বসে স্বাগতিকরা। দিনের শুরুতে ব্যাট করতে নেমে ব্যক্তিগত খাতায় কোনো রানই যোগ করতে পারেননি দলীয় অধিনায়ক আইচ মোল্লা, ফিরেছেন 40 রানে। অন্যদিকে ব্যক্তিগত খাতায় 5 রান যোগ করে সাজ করে ফেরেন আশরাফুল। সপ্তম উইকেট জুটিতে অবশ্য ম্যাচের হাল ধরেন SM মেহরাব এবং তাহজিবুল ইসলাম, কিন্তু ব্যাট হাতে ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি দুজনের কেউই। 30 রানে মেহরাব এবং 20 রানে ফেরেন তাহজিবুল। এরপর আহসান হাবিব করেন 2 রান, আর রানের খাতাই খুলতে পারেননি রিপন মণ্ডল। নিজেদের দ্বিতীয় ইনিংস বাংলাদেশ 228 রানে অল আউট হয়ে জয়ের জন্য মাত্র 110 রানের লক্ষ্য পায় আফগানিস্তানের যুবারা। টার্গেটটা অল্প হয়েও জয় করতে বেশ বেগ পেতে হয়েছে আফগানদের। এই রান তুলতে 7 উইকেট হারিয়ে সফরকারীরা। সর্বোচ্চ 54 রান করেন বিলাল সাইদি। এছাড়া 20 রান করে অপরাজিত থাকেন কামরান হোতাক। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 162 রান করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। জবাবে খেলতে নেমে আফগান যুবাদের ওপেনার বিলাল সাইদির সেঞ্চুরির উপর ভর করে 281 রান তুলে লিড নেয় সফরকারীরা। দীর্ঘ 15 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পরীক্ষামূলকভাবে চালু হলো জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে দক্ষিণ সুরমার আলমপুরে নির্মিত হয়েছে এই পার্কটি। শনিবার দুপুর থেকে এই পার্কের দুয়ার খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। পরীক্ষামূলক চালু অবস্থায় সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের পরই পার্কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। শনিবার দুপুরে পার্কটির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিন 20 টাকা প্রবেশ ফিতে পার্কে ঢুকতে দেওয়া হয় জনসাধারণকে। তাদেরকে দিয়েই মূলত রাইডগুলো পরীক্ষা করা হয়। কোনো রাইডে কোনো সমস্যা দেখা দিলে সেটি মেরামত করবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। 20 টাকা থেকে পার্কে প্রবেশকারী দর্শনার্থীরা সকল রাইড চড়তে পারবেন কোনো ধরনের ফি ছাড়াই। শনিবার দুপুরে দেখা গেছে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে আসা দর্শনার্থীদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা বেশি। 20 টাকা প্রবেশ ফিতে পার্কটিতে ঢুকতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে পার্কটিতে প্রবেশ ফি 20 টাকা রাখা হলেও পরীক্ষামূলক চালুর জন্য কোনো রাইড ব্যবহারে টাকা নেওয়া হয়নি। প্রথম দিন সম্পূর্ণ ফ্রিতে রাইডগুলো ব্যবহার করে আনন্দ উপভোগ করেন আগতরা। শেখ হাসিনা শিশু পার্কে বসানো রাইডগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রোলার কোস্টার, ম্যাজিক প্যারাসুট, মোনোরেল, ভিজিটিং ট্রেন, রেলগাড়ি, পাইরেট শিপ, স্লিপার, সিস রাইড, বোট, টুইস্টার, বাম্পার কার, ফ্রুট ফ্লাইং চেয়ার, নগরদোলা, ফেয়ারসেল, জাম্পিং ফ্রগ ইত্যাদি। শনিবার দুপুরে পরীক্ষামূলক চালুর সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নূর আজিজুর রহমান জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। জানা গেছে 2006 সালে এই পার্কের নির্মাণ কাজ শুরু হয়। তখন মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, বৈদ্যুতিক সাবস্টেশন,
স্থাপন সহ পার্কের অবকাঠামোগত কিছু কাজ হয়। সাইফুর রহমানের নামে পার্কটির নাম রাখার সিদ্ধান্ত হয় সেই সময়, কিন্তু বিএনপি সরকার বিদায় নেওয়ার পর পার্কটির কাজে স্থবিরতা নেমে আসে। মধ্যখানে প্রায় ৮ বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে পার্কটি। এরপর ২০১৩ সালে আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পরে পার্কটি চালুর উদ্যোগ নেন। চীন থেকে আনা হয় বিভিন্ন ধরনের রাইড। ২০১৭ সালে শুরু হয় রাইড বসানো, বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ। কিন্তু নামকরণ জটিলতায় আটকে যায় পার্ক চালুর বিষয়টি। মেয়র আরিফুল পার্কটি সাইফুর রহমানের নামে করতে একটি প্রস্তাবনা পাঠান স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, কিন্তু মন্ত্রণালয় তাতে সাড়া দেয়নি। এরপর সিলেট ন্যাচারাল পার্ক দক্ষিণ সুরমা পার্ক নামে পার্কটি করতে চায় সিসিক, কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এটি শেখ হাসিনার নামে করার প্রস্তাব তোলেন। সরকারের মন্ত্রণালয় এতে সায় দেয়। গত ১৬ সেপ্টেম্বর সিসিকের ২০২১ থেকে ২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। এই বাজেটে ওই পার্কটির জন্য অবকাঠামো উন্নয়ন খাতে ২ কোটি টাকা বরাদ্দ রাখার কথা জানান মেয়র আরিফ। সব মিলিয়ে এই পার্কটিতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানা গেছে। এদিকে এই পার্কটির উন্নয়ন কাজ এখনও অনেকটা বাকি রয়েছে। পরিকল্পনা করে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ, রাইড বসানো ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতে দেখা যায় শনিবার। আসলে আমাদের তো বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। সিলেট সিটি কর্পোরেশন এই পার্কটা নির্মাণ করা হয়েছে, কিন্তু আমরা আসলে চালু করতে পারি না এবং এখানে এখনও অবকাঠামোগত অনেক সুযোগ সুবিধার অভাব রয়েছে। আমাদের সামনে যে রাস্তাটা সেটাও ভালো অবস্থা নাই। আমরা ওই জায়গাটা আসলে আনার জন্য দীর্ঘদিন চেষ্টা করছি, এখনও অফিসিয়ালি আমরা পাই নাই। তারপরে সিটি কর্পোরেশনে কিছু মাটি ফালানো হয়েছে যাতে করে প্রস্তুতটা আসলে ভালো থাকে এবং জননেত্রী শেখ হাসিনার নামে পার্কটা সামনের দৃশ্যটা আসলে সুন্দর হওয়া দরকার। 5G নেটওয়ার্কের প্রস্তুতি এগিয়ে চলছে। ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে 5G এর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। শনিবার দুপুরে 5G ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং ইন টেকনোলজি শীর্ষক একটি ওয়েবিনারে তিনি এই তথ্য জানান। টেলিকম এবং টেকনোলজি সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, হুট করে বা খুব দ্রুত আমরা সিদ্ধান্ত নিয়ে 5G চালু করেছি, বিষয়টা এমন নয়। আমরা অনেক দিন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি। কোন তারিখে 5G উদ্বোধন করা হবে তা এখন বলতে পারছি না, তবে ডিসেম্বর মাসে অনেকগুলো উৎসবের দিন রয়েছে, সেই সব দিনের মধ্যে একটা দিন উদ্বোধন করা হবে। তিনি বলেন, অনেক বিনিয়োগকারী জিজ্ঞেস করেন যে আমাদের 5G দিতে পারবেন কি না। এই কারণে আমাদের পরিকল্পনায় শিল্প পণ্য তৈরি প্রতিষ্ঠান যেন 5G সেবা ভালোভাবে পায় সেটাও নিশ্চিতের প্রস্তুতি রয়েছে। তিনি জানান, 5টি ইকোনমিক জোনে 5G নেটওয়ার্ক দেওয়ার কাজ চলছে। আমাদের অনেক পার্টনার রয়েছে, তাদের কথাও আমরা চিন্তা করছি। সবকিছু মিলিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। 5Gকে ঘিরে জনগণের প্রয়োজন ও চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, যিনি 2G ব্যবহার করে তাকে যখন আমরা 5G ব্যবহার করতে যাব তখন আমাদের প্রস্তুতি থাকতে হবে। তাদের ছোট করে দেখার সুযোগ নাই। আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছি সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। সমগ্র জনগোষ্ঠীকে নিয়েই কাজ চলমান রয়েছে। 4 মাস পর দেশে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা 1000-এর নিচে নামল। শনিবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 818 জন। এর আগে গত 18 মে শনাক্তের সংখ্যা 1000 ছাড়িয়েছিল। সেদিন 1272 জনের শনাক্ত হয়। তার আগের দিন 17 মে 998 জন শনাক্ত হন। এদিকে একদিনের ব্যবধানে দেশে কমেছে মৃত্যুর সংখ্যা। গত একদিনে করোনায় মারা গেছেন 25 জন। এর আগের দিন এই সংখ্যা ছিল 31 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে 17,818টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন 818 জন, যাতে শনাক্তের হার 4.59%। এ নিয়ে টানা 5 দিন শনাক্তের হার 5%-এর নিচে রইল। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 95,96,929টি নমুনা পরীক্ষায় এ পর্যন্ত মোট শনাক্ত 15,50,371 জন। শনাক্তের মোট গড় হার 16.15%। এদিকে গত একদিনে নতুন যে 25 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 14 জন পুরুষ ও 11 জন নারী।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৭,৩৯৩ জনের। এছাড়া গত একদিনে নতুন সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫,১০,১৫৭ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হন। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হারও ৫% নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। ২১ সেপ্টেম্বর থেকে শনাক্তের হার আবারও ৫% নিচে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দৈনিক শনাক্তের হার ৫% নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা যাবে। সিলেটে করোনা ভাইরাসে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে, তবে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা প্রতিদিনই কমছে। সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৭ জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় একজন করোনা রোগী মারা গেছেন। তাকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১,১৫৩ জন। এর মধ্যে ওসমানীতে ১১৬ জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৬২ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জে ৭২ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৭ জন রয়েছেন। এদিকে সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১৮ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৬ জন এবং হবিগঞ্জে ১ জন রয়েছেন। ৬৫৯ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.১০ আগের ২৪ ঘন্টায় ৩১ জন রোগী শনাক্ত হয়েছিলেন। শনাক্তের হার ছিল ৩.২৩%। এরও আগে ২৪ ঘন্টায় ৮১৮ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার ৪.১৬ ছিল। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৪,৪৬৯ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪,৭৯১ জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩,৫৪৩ জন, সুনামগঞ্জে ৬,২৩১ জন, মৌলভীবাজারে ৮,০৭৮ জন, হবিগঞ্জে ৬,৬১৭ জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৭ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭,৯১৩ জন। তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯২ জন করোনা রোগী ভর্তি আছেন। বাংলাদেশ সোসাইটি, বাহরাইন ফুটবল টিম ও বাহরাইন ফিলিপাইন ফুটবল ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন সরকার অনুমোদিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি এই ফুটবল ম্যাচের আয়োজন করে। শুক্রবার সালামাবাদ গালফ এয়ার ক্লাব মাঠে রাত ৯টায় এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুর প্রথম কোরআন তেলাওয়াত করেন আশফাক আহমদ। এরপর বাহরাইন উভয় দলের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সোসাইটি টিমের অধিনায়ক ইসরাফিল ও ফিলিপাইন ফুটবল ক্লাবের অধিনায়ক টেরান এর মধ্যে পতাকা বিনিময় হয়। বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদের সভাপতিত্বে এবং মোহাম্মদ ইফতেখার, শাহিনুর বাশার, সম্রাট নজরুল ইসমাইল পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত আলফোনসো এভির। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম, নবনিযুক্ত প্রথম সচিব মোহাম্মদ হারুনুর রশিদ, বাহরাইন বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মুহিত চৌধুরী, বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি আলাউদ্দিন নূর, বাহরাইন ফিলিপাইন ক্লাবের সভাপতি রিক আদভিনুকোলা। ফুটবল ম্যাচটির স্পন্সর ছিল এনইসি, লিনাস মেডিকেল, আয়শা রেস্টুরেন্ট ও শাখা টেইলার্স। ফার্স্ট এইড মেডিকেল সাপোর্ট স্পন্সর ছিল লিনাস মেডিকেল। বিপুল দর্শক সমাগমে উত্তেজনাপূর্ণ খেলায় ৫-০ গোলে বাংলাদেশ সোসাইটি টিম জয়লাভ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সর্বোচ্চ গোলদাতা বাবুল আহমদ। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।